ডক্টর আরও কিছু পরামর্শ দিলেন, এমনকি এই সময়ে কি কি ব্যায়াম করতে হবে, কি কি খাবার খেতে হবে, কোনটা অনুচিত হবে, সবটার একটা লিফলেট তাহসিনের হাতে ধরিয়ে দিল। তাহসিন ডক্টরের দেয়া লিফলেটটা হাতে নিয়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলো। তাহসিন একদিকে যেমন খুশি হলো, অন্যদিকে তার চিন্তাও হচ্ছে, ওর নিজের কি আরেকটু সতর্ক থাকা উচিত ছিল না? পরক্ষণে ভাবল, ডক্টর তো বলেছেই রোদেলার পর্যাপ্ত খেয়াল রাখলেই সব ঠিক থাকবে। তাহসিন রাখবে, রোদেলার বেশ খেয়াল রাখবে। তাহসিন হাজারটা ভাবনা ভাবতে ভাবতে রোদেলার কেবিনের সামনে এলো। তাহসিনকে কেবিনের সামনে দেখতেই নিহা আর শান্ত কেবিন থেকে বেরিয়ে এলো। তাহসিনকে দেখে শান্ত সালাম দিয়ে শুধালো, কেমন আছেন ভাইজান? ভালো আছি, তুমি ভালো তো? আমি তো বিন্দাস আছি। থ্যাংক ইউ তোমাদের দুইজনকে। তোমরা সঠিক সময়ে মাইমনকে হসপিটালে নিয়ে এসেছো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। নিহা বলল, আরে না ভাইয়া, কি যে বলেন না আপনি। রোদ তো আমার ফ্রেন্ডের জন্য তো ফ্রেন্ডই এগিয়ে আসবে, তাই না? তাহসিন নিহার দিকে তাকিয়ে বলল, তুমি নিহা? জি ভাইয়া। মাইমনের কাছে তোমার গল্প অনেক শুনেছি। আমিও ভাইয়া। তো ভাইয়া, ডক্টর কি বললো? তাহসিন মাথা চুলকাচ্ছে, কি বলবে সে এখন? বলবে রোদেলা প্রেগনেন্ট, কিন্তু তারও যে লজ্জা করছে। আচ্ছা, সে লজ্জা পাচ্ছে কেন? এটা কি লজ্জা পাওয়ার মতো কোনো কথা? তাহসিন বলল, সেটা মাইমন তোমাকে বলবে পরে। হ্যাঁ, শান্ত বলল, ভাবি কি আজকে রিলিজ করে দিবে না? ডক্টর বলেছে বাসায় নিয়ে যেতে। তো তাহসিন পকেট থেকে কিছু টাকা বের করে শান্তর হাতে দিতে দিতে বলল। তোমরা দুইজন কিছু খেয়ে নিও। আর শান্ত বলল, জি ভাইজান, এটা কি করছেন? ভাবি কি হসপিটাল নিয়ে এসেছি বলে এই কাজটা করছেন? নিহা বলল। ভাইয়া, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তাহসিন দুই দিকে মাথা নেড়ে বলল, আরে না না, তার জন্য নয়, এটা তোমাদের ট্রিট। সেটা শান্ত শুধালো। কিসের টিট? মাইমন বলবে পরে। নিহার মাথায় বুদ্ধি খেলে গেল। নিহা মুচকি হেসে বলল। ভাইয়া, তাহসিন শুধালো। হ্যাঁ, নিহা আস্তে করে বলল, আমি কি খালামণি হতে চলেছি? এই ট্রিট, এই ট্রিট কি তার জন্যই? তাহসিন কিছু বলল না, চুপ করে শুধু ঠোঁটে সূক্ষ্ম হাসি খেলে গেল, যেটা দেখে নিহা আর শান্ত দুইজনেই বুঝে ফেলল। দুইজনের খুশি মনে তাহসিনকে অভিনন্দন জানিয়ে তাহসিন থেকে বিদায় নিল। নিহা হসপিটাল থেকে বেরিয়ে বলল, দেখলেন তো, আমার বান্ধবী বিয়ে করে মাও হয়ে যাচ্ছে। আমি তো এতদিনে এক ধাপও পিছিয়ে পড়েছিলাম, এখন তো 2 ধাপ পিছিয়ে গেলাম। শান্ত, শান্ত ভাবলেশীনভাবে বলল, এত আফসোস হলে নিজেই বিয়ে করে নাও না। আমি তো বিয়ে করতে চাই, কিন্তু যাকে বিয়ে করতে চাই সেই তো এখনও আমাকে ভালোবাসছে না। তার জন্যই তো জীবন যুদ্ধে 2 ধাপ পিছিয়ে গেলাম। শেষ কথাটুকু নিহা বিড়বিড় করে বলল, তাই শান্ত শুনতে পায়নি। নিহা বলল, যাই হোক, আমার কথা বাদ। আপনি বিয়ে করছেন না কেন শান্ত ভাই? ও সরি শান্ত। সময় হলে করো, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিহা হোহা করে হেসে ফেলল। শান্ত ভ্রু গুটিয়ে বলল, হ্যাঁ, দাঁত কেলানো বন্ধ করো। এখানে এমন কোনো কথাই হয়নি যে আর কারণে এভাবে দাঁত কেলাতে হবে। নিহা হাসতে হাসতেই বলল, আপনার কথা শুনে তো হাসি পাচ্ছে না, হাসি তো পাচ্ছে অন্য একটা কথা মনে করে। কি কথা? নিহা হাসি চেপে চুপে বন্ধ করে বলল, মনে আছে শান্ত ভাই, আপনি রোদকে প্রপোজাল দিয়েছিলেন, বিবাহিত মেয়েকে প্রপোজাল দিয়েছেন। এখন সেই মা হয়ে আপনাকে মামা হওয়ার সুযোগ করে দিচ্ছে। ও সরি, আপনি তো ভাবি বলে ডাকেন, তাহলে চাচা হওয়ার সুযোগ করে দিয়েছে। শান্ত ভাই, আপনি তো পিছিয়ে পড়লেন। জলদি জলদি বিয়ে করুন, নয়তো এই মুখে আর কাউকে দেখাতে পারবেন না। লজ্জা লজ্জা। থেমে আরে, পাত্রী নিয়ে একদম টেনশন করবেন না। আশেপাশে ভালো করে তাকালেই আমার মতো অনেক সুন্দরী খুঁজে পাবেন শান্ত ভাই। শান্ত নিহাকে তাড়া করে বলল। তবে রে, শান্তর তাড়া খেয়ে নিহা হাসতে হাসতেই ছুট লাগাল, আর নিহার পিছনে ছুটল শান্ত। তাহসিন ওদের সাথে বাহিরে কথা বলার সুবাদে রুমের ভেতরে থাকে রোদেলার কানে ওদের কথাগুলো পৌঁছায়নি, তাই রোদেলা এখনও কিছু জানে না। শান্ত আর নিহাকে বিদায় দিয়ে তাহসিন রোদেলার কেবিনের ভেতরে পা রাখে। রোদেলা বেডে শুয়ে আছে। কারো পদধ্বনিতে রোদেলা কপাল থেকে হাত সরিয়ে পাশে তাকাল। তাহসিনকে দেখে উঠে বসতে চাইলে তাহসিন রোদেলাকে উঠে বসতে সাহায্য করল। রোদেলা বলল, আপনি কখন এসেছেন? আরও কিছুক্ষণ আগে ডক্টরের সাথে এতক্ষণ কথা বলছিলাম। ও মাইমন, হুম। আমি তো দিনের বেলায় বাসায় থাকি না, তো ওই সময়টাতে কি তুমি নিজের খেয়াল রাখো না? ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না? রোদেলা মাথা নিচু করে বলল, করি তো। একদম মিথ্যে বলবে না মাইমুন,
আমার দিকে তাকিয়ে কথা বলো। রোদেলা মেঝেতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলল, আসলে বাসায় একা একা থাকি তো, তাই খাওয়া দাওয়ার দিকে নজর থাকে না। ইচ্ছে হলে দুপুরে খাই, নয়তো না। মাইমুন, তুমি কি জানো এখন আর এমনটা করলে চলবে না? সময় মতো খাবার খেতে হবে, কারণ তোমার সাথে সাথে যে তোমার গর্ভে আরেকটি প্রাণও বেড়ে উঠছে, তার দিকেও তো নজর দিতে হবে, তাই না? তাহসিনের কথা কর্ণগোচর হতেই রোদেলা তাহসিনের দিকে চোখ তুলে তাকালো, বলল, মানে? মাইমুন, ইউ আর প্রেগনেন্ট। রোদেলা অবাক হলো। তাহসিন বলল, তুমি কি কিছুই বুঝে উঠতে পারো নে? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়ল, বলল, বাচ্চা বউ বলে কথা, না বুঝারই কথা। তাহসিন চেয়ার ছেড়ে উঠে রোদেলার বেড়ে যেয়ে বসল। এরপর দুই হাতের আজলে রোদেলা আনন টেনে এনে কপালে গাঢ় চুমু খেল। এরপর বলল, আমি প্রকাশ করতে পারছি না আমার যে কেমন অনুভূতি হচ্ছে মাইমুন। একদিকে চিন্তাও হচ্ছে তোমার পরিপূর্ণ বয়স হয়নি বলে, অন্যদিকে বাবা হওয়ার যে আনন্দটা হচ্ছে তা আমি প্রকাশ করতে পারছি না মাইমুন। থেমে বলল। আমার বুকে একটু মাথাটা রাখবে মাইমুন। রোদেলা একটুখানি সামনে এগিয়ে বসে তাহসিনের বুকে আলতোভাবে মাথাটা রাখল। তাহসিন দুই হাত দিয়ে রোদেলাকে তার বক্ষে জড়িয়ে নিল। দুইজন কিছুক্ষণ এভাবেই থাকল। নাক টানার শব্দ পেয়ে তাহসিনের ভ্রু গুটিয়ে এলো। যখন বুঝতে পারল রোদেলা কান্না করছে, তখন ব্যতিব্যস্ত হয়ে রোদেলাকে বুক থেকে সরিয়ে সোজা করে বসালো। রোদেলার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কি মাইমুন, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা যখন তা জানতে পেরেছে, তখন নিশ্চয়ই এতটাই খুশি হয়েছিল, তাই না মামু সাহেব? আমার মায়ের সেই ছোট্ট রোদও আজ মা হতে চলেছে। তার গর্ভেও ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। তাহসিন বলল। কান্না করো না মাইমুন। রোদেলা তাহসিনের বুকে পুনরায় মাথা রেখে বলল, মা হওয়ার অনুভূতি এতটা সুন্দর কেন মামুদ সাহেব? জানা নেই মাইমুন, বাবা হওয়ার অনুভূতিটাও অন্যরকম সুন্দর, যেটা আমি আজ উপলব্ধি করতে সক্ষম হলাম। পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে অনন্য অনুভূতির একটি হচ্ছে বাবা মা হওয়া। ইটস এ ফিলিং দ্যাট ওয়ার্ডস ক্যান হার্ডলি এক্সপ্লেইন। তখন হসপিটাল থেকে বাসায় ফিরে রোদেলাকে গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে ঔষধ খাইয়ে তাহসিন ক্যাম্পে গেল। ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পরপরই ফোনে রোদেলার খোঁজ নিয়েছে। রাতে বাসায় ফিরে তাহসিন ভাবল তার বাবা মাকে খবরটা জানানো উচিত, কিন্তু কি করে জানাবে সেটাই ভাবছে। তার যে লজ্জা লাগছে। এইদিকে রোদেলাকেও জানাতে বললে রোদেলাও জানালো তারও লজ্জা লাগছে। তাহসিন কি করবে না করবে ভাবতে ভাবতে তার মাকে ফোন করল। মা বাবা দুইজনের সাথেই কুশলাদি বিনিময় করল। এরপর আমতা আমতা করতে থাকলে নাজমা বেগম শুধালেন। কি রে, কিছু বলবি? তাহসিন বলল, মানে কি তখন থেকে মানে মানে করছিস? মানে আসলে মা হয়েছে কি, আসলে নকলে কি করছিস? তাহসিন চট করে রোদেলার দিকে তাকালো, তারপর বলল, আমার বৌমা নাকি কি বলবে। এই নাও মাইমুন, মায়ের সাথে কথা বলো না। শেষ কথাটি রোদেলার উদ্দেশ্যে বলেছে। রোদেলা ঠোঁট জোড়া ফাঁকা করে অবাক চিত্তে তাহসিনের দিকে তাকিয়ে রইল। লোকটা কতটা ধরিবাজ, নিজে বলতে পারল না, রোদেলাকে ফাঁসিয়ে দিল। তাহসিন রোদেলার হাতে ফোন দিয়ে বলল, নাও কথা বলো, আমি পাশের রুমে আছি। শাশুড়ি বৌমার মাঝে থেকে আমি কি করব, তাই না? কি কথাটি বলেই চোখ টিপল। এরপর পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে পাশের রুমে চলে গেল। এদিকে নাজমা বেগম রোদেলাকে শুধালেন, তোরা কি লুকাচ্ছিস, বলবি আমাকে? আসলে মা। তুইও আবার আসলে নকলে শুরু করেছিস? রোদেলা লম্বা একটা শ্বাস ছেড়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, মা, তুমি দাদি হতে চলেছ। কি বললি মা, সত্যি বলছিস? রোদেলা উপর নিচ মাথা নেড়ে বুঝালো সত্যি। নাজমা বেগম খুবই খুশি হলেন। পাশে থাকা তাজউদ্দিন মাহমুদকেও খুশির খবরটা জানালেন। উনিও খুব খুশি হয়েছেন। রোদেলা সেন্সলেস হয়ে পড়েছিল, এরপর হসপিটালে নেওয়া হয়েছিল, সবটাই নাজমা বেগমকে জানালেন। নাজমা বেগম অনেক পরামর্শ দিলেন, বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখতে বলেছেন। অনেকক্ষণ নাজমা বেগমের সাথে রোদেলার কথা হলো। কথা শেষে রোদেলা পাশের রুমে গেল। গিয়ে দেখল তাহসিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। রোদেলা তাহসিনের পাশে যেয়ে দাঁড়িয়ে বলল, আমাকে ওইদিকে ফাঁসিয়ে দিয়ে এখানে এসে চাঁদ দেখা হচ্ছে? হ্যাঁ, বদলোক একটা। তাহসিন পিছু ঘুরে হু হা করে হেসে ফেলল, বলল, করার ছিল বলো? তুমি ছাড়া ওই রুমে আর কেউ ছিলে যাকে ফাঁসাবো? আমার লজ্জা করছিল, তাই তোমাকে দিয়ে এলাম। আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা, একটা কথা, আমার লজ্জা নিয়ে তো খুব কথা শোনাতেন। এখন সেই লজ্জাটা আপনার কাছে চলে এসছে কি করে? লজ্জা না নারীর ভূষণ, তাহলে আপনি লজ্জা কেন পান? তাহসিন হাঁ হুতাশ করে বলল, তুমি আমার হওয়ার সাথে সাথে তোমার সবকিছু আমার হয়ে গিয়েছে না, তাহলে লজ্জাটা কেন একার তোমার থাকবে? লজ্জাতেও আমার ভাগ আছে।
তাহলে আমাকে লজ্জা দেওয়ার বেলায় আপনার লজ্জা কোথায় পালায়? তাহসিন রোদেলার হাত টেনে এনে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুধুমাত্র তোমার কাছে এলেই আমি নির্লজ্জ হয়ে যাই, তা না হলে পুরো দুনিয়ার কাছেই ভদ্র সভ্য লজ্জা পাওয়া পুরুষ আমি। আর পুরো দুনিয়ার সকল পুরুষই বউয়ের কাছে এসেই নির্লজ্জ, অসভ্য, অভদ্র হয়ে যায়। তাহলে আমি বাদ যাব কেন বলো? ধরিবাজ লোক একটা। তাহসিন শব্দ করে হাসল। এরপর রোদেলাকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে রোদেলাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় এলো। এরপর রোদেলার মাথা তাহসিনের কোলের ওপর রেখে মাথা আর কপাল মাসাজ করে দিতে দিতে বলল, নাও মাইমুন, এবার আরামে ঘুমাও, আর কোনো কথা না। আপনার আর কষ্ট করা লাগবে না, আমি এমনিই ঘুমোবো। মাথা মেসেজ না করে পাশে এসে ঘুমান তো। কোনো কথা না মাইমুন, তোমাকে যা বলেছি করো, চুপটি করে ঘুমাও। রোদেলা আর কথা বলল না, ঘুমানোর চেষ্টা করল। রোদেলার ভারী নিঃশ্বাস পড়তেই তাহসিন বুঝতে পারল রোদেলা ঘুমিয়ে গিয়েছে। তখন তাহসিনও রোদেলার পাশে রোদেলাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করল। সময়টা এখন বিকেল। শান্ত আর নিহা কোনো এক লেকের ধারে বসে আছে। নিহার আজ কোনো এক অজানা কারণে মন খারাপ লাগছিল। এটা প্রায়ই হয়ে থাকে, হুটহাট কোনো কারণবিহীন মন খারাপ। নিহা অতটা পাত্তা দেয়নি, তবে শান্তর সাথে যখন কথা হয়েছে আর শান্ত জানতে পারল, তখন শান্ত নিহাকে এই লেকের কাছে আসতে বলল। নিহা তো খুশিতে বাকবাকুম করে উঠল। সমস্ত মন খারাপ যেন এক লমহাতেই শেষ। কিছুক্ষণ হয়েছে এই লেকের ধারে তারা এসেছে। এসে থেকেই দুইজনই চুপচাপ। শান্ত নিহাকে বাদাম কিনে দিয়েছে। নিহা চুপচাপ বসে বাদাম চিবাচ্ছে। আরও কিছুক্ষণ এভাবেই চলতে থাকল। হঠাৎ শান্ত বলে উঠল, জানো নিহা, আজ না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। নিহা বাদাম মুখে দেওয়া ধরেছিল। শান্তর কথা শুনে তার হাত থেমে গেল। এতদিনের পরিচয়ে শান্ত কখনোই তার ফ্যামিলি বিষয়ে কিছু বলেনি। নিহাও জিজ্ঞেস করেনি। আজ যেহেতু শান্ত নিজ থেকে ফ্যামিলির কথা উঠালো, তাহলে শোনাই যাক। নিহা শুধালো, কেন শান্ত, তোমার মা কোথায় গিয়েছেন? যেখানে গেলে আর ফিরে আসা যায় না সেখানে পরে। নিহা করুণ চোখে তাকালো, বলল, তোমার মা নেই? না নিহা, মা বলে ডাকলে সাড়া দেওয়ার কেউ নাই। আমার ছোট্টবেলাতে মা মারা যায়, তখন আমার 7 কি 8টা বছর ছিল, অতটাও বড় নই। তবে মায়ের কথা স্পষ্ট মনে আছে আমার। থেমে বলল, এই যে তোমরা সবাই দেখো আমি বখাটে খারাপ বাজে, কিন্তু এই খারাপ হওয়ার পিছনে কি কারণ ছিল জানো তো? আমার যে মা নেই, আমাকে শাসন করার মতো কেউ নেই। সন্তান ভুলে পথে গেলে মেয়েরা যেমন শাসন করে সঠিক পথটা দেখিয়ে দেন, আমার তো মা ছিল না, এই জন্য তো সঠিক ভুল ধরিয়ে দেওয়ার কেউ ছিল না। মা মারা যাওয়ার পর বাবাও কেমন একা একা দিন কাটাতে লাগলেন। আসলে মা আবার বাবার সম্পর্কে বিয়ে ছিল। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা ভেঙে পড়লেন। তার যে একটা ছেলে আছে সেটা সে বেনামল ভুলে গেল। আমার বাবা থেকেও ছিল না থাকার মতো। বাবা একদিন বন্দি জীবন যেন কাটতে লাগলো। আমি চাচা দাদির কাছে বড় হতে লাগলাম। মা মারা যাওয়ার ছেলে বলে সবাই খুব আহ্লাদ করতো, আদর করতো। এতটাই আদর করতো যে যখন যা চাইতাম তখনই তা আমার সামনে এনে হাজির করতো। আমার কোনো ভুল তারা দেখতো না। বিকেলে খেলতে গিয়ে মারামারি করে আসতাম, কারো নাক ফাটিয়ে দিতাম। বিচার আসতো বাড়িতে, অথচ যারা বিচার নিয়ে আসতো তারাই অপমানিত হয়ে ফিরে যেত। আমি যা করেছি বেশি করেছি এটাই সবাই বলতো, অথচ মারামারি করা ভালো না সেটা কেউ বলতো না। সময় আমাকে মাথায় তুলে রাখতো। আর অন্যদিকে বাবা কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকা যায় থাকতেন। বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে। বিধবা বেশিরভাগ সময় বাইরে কাটাতেন, আমার কোনো খোঁজ নিতেন না। আমি খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করছি কিনা কোনো খবরই নিত না। দাদা চাচির অত্যাধিকও তাদের আমি অমানুষ হয়ে গড়ে উঠেছিলাম। আমার কাছে মনে হতো আমি ঠিক করা, দুনিয়ার বাকি সবাই ভুল, আমি যা করব সেটাই সঠিক। শান্ত থামল, পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেলো, অতঃপর আবার বলা শুরু করলো। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে আসার সময় এক রিক্সাওয়ালার সাথে ঝামেলা করে তাকে মারলাম। এটাই মারলাম যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। বাজারের লোকেরা বিচার নিয়ে বাসায় এলো। আমার দাদি আফসোস করে বললেন, মা মরা ছেলেটাকে আর কি বলতে পারি। আহারে। রিক্সাওয়ালার হসপিটালের জবাবদায়িত্ব খরচা দাদি দিয়ে দিলেন। অথচ একটা বার আমাকে বললেন না, তুই যা করেছিস অন্যায় করেছিস, এসব করিস না, ভালো মানুষ হো। এসব না বলে উনি আমাকে বললেন, ছেলে মানুষরা রাস্তাঘাটে এমন করে থাকে, এদের রাগ বেশি, এগুলো নিয়ে ভাবিস না। আমরা আছি না, আমরা থাকতে তোকে কেউ কিছু করতে পারবে না। আমি সাহস পেয়ে গেলাম। সে সাহস থেকে এই রকম অগণিত কত ঘটনা ঘটালাম। তুমি আমার ভেবে মেয়ের সংক্রান্ত কোনো ঘটনা, সব ছিল মারামারি, যাই ঝামেলা। এসব আমাকে কলেজে হতে এই সব জায়গায় ভয় পেতে থাকলো।
আমার মনে হতো আমি যেখানে যাব সেটাই আমার রাজত্ব, আমি সেখানকার রাজা আর বাকি সব আমার প্রজা। সবাই এক নামে চিনে থাকলো শান্ত ভাই বলে। সবাই দেখতে পেলে শান্ত ভাই নিষ্ঠুর, হৃদয়হীন, যাকে না তাকেই মারে। কি এই শান্ত যে মাকে মিস করে, কত রাত নির্ঘুম কাটিয়ে সেটা কেউ জানে না। মায়ের শাসন না পেয়ে এই শান্ত এমন উচ্ছে গিয়েছিল, সেটার খবর কেউ জানে না। জানো তো নিহা, তুমি আসার আগে কেউ আমাকে বলেনি সব কিছু জোর করে খাটিয়ে পাওয়া যায় না, সম্মান করেও পাওয়া যায় না। এর আগেও কেউ এমন করে বলেনি নিহা। তুমি যখন বললে এক সপ্তাহ অন্তত কারোর সাথে ঝামেলা করতে না, বয়স্কদের মান্য করে চলতে, ছোটদের সাথে সে মাখা ব্যবহার করতে, তখন আমার বিশ্বাস হয়নি কি এমন ভালো ব্যবহার করে সম্মান আদায় করা যায়। কিন্তু পরের দিন থেকে যখন তোমার কথা মতো বড়দের সাথে ভালো ব্যবহার করতে লাগলাম, সকলে অবাক হলো, কেউ কেউ মাথা হাত ফুলে দিয়ে দেওয়া করে দিল। সেদিন যে আমার কি শান্তি লেগেছে বিশ্বাস করো না। সেদিন আমি বুঝতে পারলাম জোর করে সব কিছু জয় করা যায় না, ভালোবাসা আর সম্মান দিয়ে সব জয় করা যায়। নিহা বিড়বিড় করে বলল, এজন্যই তো আপনাকে ভালোবাসা দিয়ে জয়ী হতে চাইছি, কিন্তু আপনি না শান্ত ভাই। শান্ত নিহার দিকে তাকালো, বলল, কিছু বলবে? না, কি বলবো? হুম। আচ্ছা শান্ত ভাই, আপনার মা মারা যান কিভাবে? অ্যাক্সিডেন্ট বাবা। আমি আর মা গাড়িতে করে বেরিয়েছিলাম, হঠাৎ মালবাহী ট্রাকের সামনে আসার বাবা টাল সামলাতে না পেরে রাস্তার ধারে গাছের সাথে যে গাড়ি ধাক্কা লাগে, ঘটনাস্থলে মা মারা যায়। আমি আর বাবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম মাঝখানে। এই জন্য তো বাবা নিজেকে অপরাধী মনে করেন, ভাবেন ওনার জন্য মাকে হারিয়েছেন। মাকে অনেক ভালোবাসতেন কিনা, তাই এভাবে মৃত্যুটা মেনে নিতে পারেনি। কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো। নিহা যেটা ভেবেছিল সেটাই হলো। প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। অযথা কেউ খারাপ পথে যায় না। কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায়, কেউ বাপ চাচার নাম ডাকের তোপে খারাপ হয়, কেউ মা পরিবারের সাথে জেদ করে, আবার কেউ পরিবার কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে খারাপ পথ বেছে নেয়। কেউ কেউ আছে যারা শাসনের অভাবে কিংবা অতিরিক্ত আদরে বকে যায়। শান্তর ক্ষেত্রেও তাই হলো। সে শাসনের অভাবেই এমনটা হলো। তা মা মারা যাওয়ার পর যাদের কাছে মানুষ হয়েছে তারা যদি একটিবার শান্তকে ন্যায় অন্যায় শেখাতো, মা মরা ছেলে বলে মাথায় না তুলে সঠিক পথটা দেখাতো, যদি তার বাবা তার মাকে হারানোর বিয়োগ ব্যথায় নিজেকে একা করে না দিয়ে ছেলেটাকে বুকের মাঝে আগলাতো, তাহলে নিশ্চয়ই শান্ত আজ বাজে পথের ধারও ধরতে পারত না, একজন সুপুরুষ হিসেবেই গড়ে উঠত। পরিবারের অতিরিক্ত আদর আর শাসনবিহীনে সন্তানরা ভুল পথেই যায়, সেটার বড় প্রমাণ শান্তর মতো এমন অসংখ্য ছেলে। মাঝে দিয়ে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার প্রেগনেন্সির সময়সীমা 3 মাস চলছে। এই গত হওয়া 3টে মাসে তাহসিন রোদেলার বেশ খেয়াল রাখছে। সকালে ক্যাম্পে যাওয়ার পূর্বে রোদেলাকে নাস্তা খাইয়ে যাবে, এরপর দুপুরে খেয়েছে কিনা ফোন দিয়ে জানবে, সন্ধ্যায়ও খোঁজ নিবে, রাতে এসে নিজ হাতে খাইয়ে দিবে। এখন প্রায়ই রোদেলার সাথে সেও নির্ঘুম রাত কাটায়। অনেক সময় রাতে ঘুমানোর সময় রোদেলার বড্ড অস্বস্তি লাগে, ঘুম আসতে চায় না। তখন তাহসিন রোদেলার মাথা ম্যাসাজ করে দেয়, হাত পায়ের তালুতে তেল ম্যাসাজ করে দেয়, যাতে রোদেলার ঘুম আসে। এই যে রোদেলা হুটহাট মুড সুইংয়ে ভোগে, সেটাও খুব দক্ষতার সাথে সে সামাল দেয়। এই সময়ে হুটহাট মেজাজ খারাপ হবে, কারণ ছাড়াই জেদ লাগবে, সেসব তাহসিন জানে। তাই তো সে সময়ে খুব দক্ষ হাতে তার মাইমনকে সামাল দেয়। রোদেলার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করে, এমনকি রাখেও। এই যেমন আজ রাতে রোদেলা হঠাৎ আবদার করে বসল সে এই রাতের শহর ঘুরে দেখবে। তার চটপটি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, চটপটি খেতে যাবে। কিন্তু তাহসিন ভাবল এত রাতে বাহিরে তো চটপটি পাওয়া যাবে না, তাই তো সে ঘরেই চটপটি বানিয়ে রোদেলার সামনে হাজির করল। কিন্তু রোদেলা খুশি হলো না, কারণ তার এই 4 দেয়ালের ঘরে দম বন্ধ লাগছে। তাহসিন বলেছে ক্যান্টনমেন্টে ঘুরবে, কিন্তু রোদেলা চাইছে ক্যান্টনমেন্টের বাহিরে যেয়ে ঘুরবে, আর অনেক জেদও ধরল। এত রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরোতেও তো অনুমতি লাগবে, কিন্তু এখন তো অনুমতি পাবেই না। কিন্তু এইদিকে রোদেলাকেও সামলানো যাচ্ছে না। অতপর ভাবল বেশিক্ষণের জন্য তো যাচ্ছে না, সর্বোচ্চ 1 ঘন্টার জন্যই যাবে, তাই এই রিস্কটা নেওয়াই যায়। তাহসিন রোদেলাকে বলল চটপটি খেয়ে নিতে, তারপরই যাবে। রোদেলা খুশি মনে খেলো। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দারুণ বানিয়েছেন, বাইরে থেকেও বেশি মজা হয়েছে। এখন থেকে যখন ইচ্ছে করবে খেতে তখনই বানিয়ে দিবেন, ঠিক আছে? তাহসিন বলল, ঠিক আছে, তুমি শুধু আমাকে বলবে তাহলেই হবে।
এবার চলুন তাহলে। যেতেই হবে? রোদেলা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার এখানে দম বন্ধ লাগছে।